ও কলকাতার আয় বৌদি, শুধু কি শহরের বাবুদের দেখলেই হবে, আমাদের একটু দেখো মাঝে মধ্যে। কথাগুলো যারা বলল তারা আমার গ্রামেরই ছেলে। আজ থেকে প্রায় 16 বছর আগে যখন বিয়ে হয়ে এই গ্রামে এসেছিলাম, তখন এই ছেলেগুলো কত ছোট ছিল। কেউ ডাকতো বৌদি, বেশিরভাগই ডাকতো কাকিমা। এখন আমি ওদের সবার বৌদি। ছেলেগুলো সব বড় হয়ে গেছে তো, কাকিমা ডাকলে এমন ধরনের কথা হয়তো বলতে অসুবিধা হবে ওদের। 9:20 ট্রেন থেকে নেমে অটোতে আরও 15 মিনিট আসার পর যখন গ্রামের রাস্তা ধরি বাড়ি ফেরার জন্য, রাস্তার দুই ধারে বসে থাকা ছেলেগুলো মাঝে মধ্যেই আমাকে উদ্দেশ্য করে এমন ধরনের কথা বলে ওঠে একটু উঁচু স্বরে। প্রথম যেদিন এমন কথা ওদের মুখে শুনি সেদিন চমকে উঠেছিলাম। হাঁটু অবশ হয়ে গেছিল, পা আর চলতে পারছিল না, কিন্তু কিছু বলতে পারিনি। আমি জানতাম পাড়ায় আমায় নিয়ে নানা রকমের কথা আলোচনা হয়, কিন্তু সামনাসামনি এমন ধরনের কথা আমার দু চোখ ভাসিয়ে দিয়েছিল সেদিন। এবার বলি, আমি কে ও পাড়ায় আমাকে নিয়ে কিসের আলোচনা হয়? উচ্চ মাধ্যমিক পাশ করতে না করতেই বাবা আমার বিয়ে দিয়ে দিয়েছিলেন। 19 বছর বয়সে এই গ্রামে বউ হয়ে এসেছিলাম। আমার স্বামী একটা বিদ্যুৎ অফিসে ঠিকাদারের অধীনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। স্বামী আর শ্বশুর শাশুড়ি নিয়ে আমার সুখের সংসার। আমার শাশুড়ি মায়ের কোনো মেয়ে ছিল না, কিন্তু তার মেয়ে সন্তানের খুব শখ ছিল, তাই তিনি আমাকে নিজের মেয়ের জায়গা দিয়েছিলেন শ্বশুরবাড়িতে পা দিতেই। শ্বশুর মশাই আমার মাটির মানুষ, আমাকে মা বলে ডাকতেন। আর আমার স্বামী এতটাই ভালো মানুষ ছিলেন যে কখনো কখনো আমার মনে হতো নিশ্চয়ই গত জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, তাই এমন স্বামী পেয়েছি। পরম সৌভাগ্যবতী মনে হতে লাগলো নিজেকে। বছর ঘুরতে না ঘুরতেই আমি যমজ সন্তানের জন্ম দিলাম, একটি ছেলে আর একটি মেয়ে। সংসার যেন আমার আরও বেশি সুখের স্বর্গে পরিণত হলো। কিন্তু সেই স্বর্গসুখ যে আমার কপালে বেশি দিন সহ্য হবে না তা কে জানতো। আমার সন্তানদের তখন মাত্র 2.5 বছর বয়স। একদিন সন্ধ্যে থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে শুরু করলো। রাত 10:30 বেজে গেছে। আমার স্বামী সেই সকালে কাজে বেরিয়েছেন, তখনও বাড়ি ফিরেননি। অন্যদিন রাত 8টা 8:30টার মধ্যেই বাড়ি ফেরেন। চিন্তায় বাড়ির কারো খাওয়া ঘুম নেই। খোঁজ নেওয়ারও কোনো উপায় ছিল না, তখন তো আর আজকালকার মতো হাতে হাতে মোবাইল ছিল না। রাত 11টা নাগাদ ঝড় বৃষ্টি একটু থামতেই বাড়ির সামনে বিদ্যুৎ অফিসের একটি গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে একজন এসে আমায় জানালো আমার স্বামী ইলেকট্রিক পোস্টে উঠে কাজ করছিলেন। ঝড় আসছে দেখে তাড়াহুড়ো করে নামতে গিয়ে হঠাৎ অনেকটা উপর থেকে নিচে পড়ে যান। ওনারা হাসপাতালে ভর্তি করে রেখে এসে আমাদের খবর দিয়েছিলেন। শ্বশুর মশাইকে সঙ্গে নিয়ে সেই রাতে ছুটে গেলাম হাসপাতালে। ছেলেমেয়েরা রইল শাশুড়ি মায়ের কাছে। হাসপাতালে গিয়ে ডাক্তারের কাছ থেকে জানতে পারলাম আমার স্বামী অনেকটা উঁচু থেকে নিচে পড়ার জন্য হাতে পায়ে আঘাত পেয়ে পঙ্গু হয়ে গেছেন। ঈশ্বর না চাইলে তিনি আর নিজের পায়ে কখনোই দাঁড়াতে পারবেন না। মাথায় আকাশ ভেঙে পড়ল নিজের সবচেয়ে ভালোবাসার মানুষটার এমন অবস্থার জন্য। আর ওই মানুষটাই তো সংসারের একমাত্র সম্বল। সংসারের সবার মুখে ওই মানুষটাই তো দুবেলা অন্ন জোগাতেন। ব্যাংকে কিছু টাকা জমানো ছিল, তাই দিয়ে স্বামীর কিছুদিন চিকিৎসা ও আমাদের সংসার খরচ চলল। কথায় বলে বসে খেলে রাজার ধনও শেষ হয়ে যায়। ব্যাংকেতে ছিল সামান্য কটা টাকা। টাকাগুলো শেষ হতেই চিন্তার পাহাড় ভেঙে পড়ল মাথায়। কিভাবে এতগুলো মানুষ নিয়ে সংসার চলবে? তার উপর স্বামীর ওষুধ, বাচ্চাদের খাবার, বৃদ্ধ শ্বশুর শাশুড়ির চিন্তে তো মুখের দিকে তাকাতেই কষ্ট হয়। কিছু একটা করতেই হবে আমাকে সংসারটাকে বাঁচাতে। সেই ভেবেই কর্মখালি খবরের কাগজ দেখতে শুরু করলাম। চোখ পড়ল কলকাতায় আয়ার কাজের একটি সংস্থার বিজ্ঞাপনে। দেরি না করে শ্বশুর শাশুড়ির অনিচ্ছাকৃত সম্মতি নিয়ে ছুটে গেলাম সেখানে। আমার যেহেতু এই কাজে আগে কোনো অভিজ্ঞতা নেই আর ছোট দুটো বাচ্চা আছে, জানার পর আমাকে সেই সংস্থা থেকে কোথাও কাজ দিতে চাইছিল না। তারা জানালেন আমি নিজের বাচ্চা সামলে এত দূর থেকে গিয়ে নিয়মিত ডিউটি করতে পারবো না, কিন্তু একটা কাজ তো আমার লাগবেই। আর অচেনা একটা গৃহবধূকে হঠাৎ করে কে বা কাজ দেবে? তাই নিরুপায় হয়ে আমি ওনাদের হাতে পায়ে ধরে আমার পরিস্থিতির কথা বুঝিয়ে বললাম। সব শুনে সংস্থার একজনের দয়া হলো। আমাকে একজন বয়স্ক ভদ্রমহিলার দেখাশোনার কাজে লাগিয়ে দিলেন শহর কলকাতার একটা বাড়িতে।
সাথে জানিয়ে দিলেন ডিউটিতে যেন কোনো রকম ঘাটতি না হয়, তাতে সংস্থার বদনাম হবে। সেই থেকে প্রায় 12 বছর বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন জায়গায় আয়ার কাজ করে চলেছি, শুধুমাত্র সংসারটা বাঁচিয়ে রাখার জন্য। এর মধ্যে আমার শ্বশুরমশাই গত হয়েছেন। শাশুড়ি মাও হয়তো আর অল্প কয়েকদিনের অতিথি, তিনি এখন শয্যাশায়ী। আমার স্বামী এখন বিছানা ছেড়ে চেয়ারে উঠে বসতে পারেন, তবে হাতে পায়ে জোর পান না সেভাবে। যতটুকু ভালো হয়েছেন হয়তো ঈশ্বরের কৃপা ছিল বলেই হয়েছে। ছেলে মেয়ের দুজনেই এখন হাই স্কুলে পড়ে। সময়ের সাথে সাথে কাজের অভিজ্ঞতা বেড়েছে, তাই মাইনেও বেশ ভালোই পাই এখন। তাতে সংসারটা মোটামুটি রকম চলেই যায়। কিন্তু বাইরে বেরোতে গেলে, 10 জনের সঙ্গে মিশতে গেলে একটু সাজ পোশাকের দিকে নজর তো দিতেই হয়। তার উপর অভাবের সঙ্গে সংগ্রাম করে কতদিন নিজের নারীসত্তাকে লুকিয়ে রাখবো। মন থেকেও একটু সাজগোজ করতে ইচ্ছে করতো, কিন্তু জবে থেকে একটু সেজেগুজে নিজেকে গুছিয়ে ডিউটি যেতে শুরু করলাম, তখন থেকেই পাড়ায় শুরু হলো গুঞ্জন। কি কাজ করি, কোথায় টাকা পাই সংসার চালানোর পরেও এত সাজগোজের। হয়তো কলকাতায় কোনো বাবু ধরেছি, হয়তো তার থেকেও বেশি নোংরা কাজ করছি। লোকমুখে বা চলার পথে এসব কথা কানে আসতে শুরু করলো। যে ছেলেগুলোকে নিজের ভাইয়ের মতো, নিজের সন্তানের মতো দেখতাম, সেই ছেলেগুলো যখন নোংরা কথাগুলো ছুঁড়ে মারে আমার দিকে, তখন বুকে বড্ড লাগে। মনে হয় অচেনা কোনো এক জগতে এসে পড়েছি, যেখানে সবাই আমাকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়। শুধু যে আমাকেই আজকাল এমন করে সবাই অপমান করে তা নয়, আমার ছেলে মেয়েকেও রাস্তায় ঘুরিয়ে পেঁচিয়ে আমার সম্পর্কে বাজে কথা বলে বখাটে ছেলেগুলো আর পাড়ার কিছু লোকজন। স্কুলে ওদের সাথে অন্য বাচ্চারা মিশতে চায় না। অন্য বাচ্চাদের সাথে মিশতে গেলে আমার ছেলে মেয়ের মুখের ওপর বলে দেয়, তোর মা একজন খারাপ মহিলা, তাই তোদের সাথে মিশতে বারণ করেছে মা। অভিমানে বাচ্চাগুলো আমার সাথে আর আগের মতো কথা বলে না। ওদের আর দোষ কি? ওরা তো বাচ্চা, ওদের যা বোঝানো হবে তাই বুঝবে। যারা বড়, যারা সব বোঝে, তারাই আমাকে শহরের বাবুদের রক্ষিতা ভাবে। রাস্তাঘাটে যা ইচ্ছা তাই বলে অপমান করে। মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়, মনে হয় চিৎকার করে বলি, আমি খারাপ নই, আমি কোনো নোংরা কাজ করি না, আমি রীতিমতো পরিশ্রম করে উপার্জন করে আমার সংসার, আমার জীবন চালাই। আমার শাশুড়ি শুধু শাশুড়ি নন, আমার নিজের মা যেন। নিজের মনের যত দুঃখ কষ্টের কথা মাঝে মাঝে তার পাশে শুয়ে তাকে বলি। তিনি বলেন, যখন আমাদের মাথার উপর বিপদ ভেঙে পড়ল, তখন যে মানুষগুলো আমাদের পাশে এসে দাঁড়ায়নি, এখন সেই মানুষগুলো তোমাকে কি বলল সেদিকে কান দিলে শুধু তোমার মন খারাপই বাড়বে। তাদের তুমি যতই বোঝানোর চেষ্টা করো না কেন, তারা কখনোই বুঝবে না। সমাজে এমন অনেক মানুষ আছে যারা অন্যকে অপমান করে, কষ্ট দিয়ে আনন্দ পায়। শুধু তাদের এড়িয়ে চলো, তাহলে দেখবে তোমার কষ্ট অনেক কমে গেছে। আর তোমার ছেলেমেয়েরা এখন ছোট, অবুঝ, ওরা বড় হলে নিশ্চয়ই একদিন তোমায় ঠিক বুঝবে। আর তোমার স্বামী তো তোমায় অন্ধের মতো বিশ্বাস করে, ভালোবাসে। তাই তুমি কোনো কিছুর জন্য কষ্ট না পেয়ে মাথা উঁচু করে গর্বের সাথে এগিয়ে চলো। কারণ একজন নারী হয়ে পুরুষের মতো একটা সংসারকে তুমি আগলে বাঁচিয়ে রেখেছো। শাশুড়ি মায়ের কথাগুলো শোনার পর থেকে, ও কলকাতার আয় বৌদি, শুধু কি শহরের বাবুদের দেখলেই হবে? আমাদের একটু দেখো মাঝে মধ্যে। আমার দিকে ছুটে আসা এমন নোংরা কথাগুলো এখন আর আমার হাঁটু কাঁপায় না, আমার বুক কাঁপায় না। বরং সজোরে আমার পা দুটো আমাকে আর আমার সংসারটাকে বয়ে নিয়ে জীবনের পথে হেঁটে যায় সগর্বে।